কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিবুর রহমান খান, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে আমরা কিছু লোগো বা চিহ্ন দেখতে পাচ্ছি। তোমরা কি এগুলোকে চিনতে পারছো? হ্যাঁ, আমি জানি যে বর্তমানে বিভিন্ন স্মার্ট মোবাইল ব্যবহার করার কারণে এই চিহ্নগুলোর সাথে তোমরা অতি পরিচিত। আমরা সবাই এগুলোকে অ্যাপস নামে জেনে থাকি। আসলে মূলত এগুলোর সাহায্যে আমাদের মোবাইলে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তদ্রূপ কম্পিউটারেও এই সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পিউটার সফটওয়্যার। চলো এই অধ্যায় থেকে আমরা কি শিখব সেটা একটু দেখে নেই। এই অধ্যায় থেকে আমরা কম্পিউটার সফটওয়্যার কি সেটা বলতে পারবো, কম্পিউটার সফটওয়্যারের শ্রেণীবিভাগ করতে পারবো, কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো এবং বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যারগুলোকে চিহ্নিত করতে পারবো। স্ক্রিনে আমরা কিছু চিহ্ন বা প্রতীক দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বলছি, হ্যাঁ বলো, এগুলোকে আমরা বলছি কম্পিউটার হার্ডওয়্যার। মূলত কম্পিউটারের যে বিভিন্ন যন্ত্রাংশ বা যন্ত্র ডিভাইস বলি আমরা, সেগুলোকে আমরা বলছি কম্পিউটার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারগুলোর সাহায্যেই আমাদের কম্পিউটারের বিভিন্ন কাজগুলো করে থাকে। আমরা জানি, স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, যে কম্পিউটারের যে বিভিন্ন ডিভাইসগুলো আছে সেগুলোকে একত্রিত করে আমরা একটা সিস্টেম ইউনিট গঠন করি, যার সাহায্যে আমাদের কম্পিউটারটি বাস্তবায়িত হয়। এর সাথে আমরা বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস সংযোজন করি এবং সিস্টেম ইউনিটের ভিতরেই আমার মূল কাজটি সম্পূর্ণ হয়। তদ্রূপভাবে আমরা এই পূর্ণাঙ্গ একটি কম্পিউটার পেয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কম্পিউটার সফটওয়্যার। মূলত কম্পিউটার দিয়ে কাজ করার পূর্বে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে হয়। এই কম্পিউটারের যে ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, 0 এবং 1-এর সাহায্যে যে ভাষা আমরা বলে থাকছি মেশিন ল্যাঙ্গুয়েজ, এই মেশিন ল্যাঙ্গুয়েজের সাহায্যে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। এই নির্দেশগুলোকে আমরা বলছি প্রোগ্রাম। সফটওয়্যার মূলত এই সবগুলো প্রোগ্রামের সমষ্টি, যা বিভিন্ন হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তোলে। সাধারণত ব্যবহারকারী তার বিভিন্ন প্রয়োজনে যে সফটওয়্যারগুলো ডেভেলপ করে তার সাহায্যে হার্ডওয়্যারগুলোকে সে কার্যক্ষম করে এবং সেই হার্ডওয়্যারগুলোর সাহায্যে তার কাজগুলো সে বাস্তবায়ন করে থাকে। এবার এসো আমরা এই কম্পিউটারের যে সফটওয়্যার তার বিভিন্ন শ্রেণীবিভাগগুলো একটু দেখে নেই। এবার এসো আমরা কম্পিউটারের যে সফটওয়্যার তার শ্রেণীবিভাগ একটু দেখে নিই। খেয়াল করে দেখো যে কম্পিউটার সফটওয়্যারটাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো সিস্টেম সফটওয়্যার, আরেকটি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তোমরা ধরতে পেরেছো যে আমাদের কম্পিউটার যে সিস্টেম ইউনিটটি আমরা তৈরি করি সেটাকে পরিচালনা, নিয়ন্ত্রণা এবং কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করার জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। আর সাধারণত আমাদের বিভিন্ন কাজ করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে বলছি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার মূলত কম্পিউটারকে কার্যক্ষম করে তোলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজগুলো সম্পাদন করে। এই সিস্টেম সফটওয়্যারটাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিস্টেম সাপোর্ট সফটওয়্যার এবং সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। তোমরা খেয়াল করে দেখো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনগুলো, যার সাহায্যে আমাদের টোটাল সিস্টেমটাকে আমরা ম্যানেজ করব বা পরিচালনা করব, সেটাকে আমরা বলছি সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবং এই পরিচালনা করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেগুলো আমরা সিস্টেম সাপোর্ট সফটওয়্যার থেকে পাচ্ছি। অপরদিকে এই যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু পূর্ব থেকে আমাদেরকে কেউ প্রদান করেনি বা আমাদের পূর্বপুরুষরা সেগুলো আমাদের জন্য রেখে যায়নি। আমাদের প্রয়োজন অনুসারে আমাদেরকে সেগুলোকে ডেভেলপ করতে হচ্ছে বা লিখে দিতে হচ্ছে। সেই অনুযায়ী আমি কম্পিউটারকে কাজটা করার জন্য নির্দেশ দিতে পারছি। এর জন্য আমরা যে ধরনের সফটওয়্যারগুলোকে ব্যবহার করছি সেগুলোকে আমরা বলছি সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। এবার দেখো সিস্টেম ম্যানেজমেন্ট যে সফটওয়্যার এটাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি: অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। একটি কম্পিউটার যখন আমরা সর্বপ্রথম তৈরি করি অর্থাৎ তার হার্ডওয়্যারগুলোকে সংযুক্ত করে যখন আমরা একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম ইউনিট তৈরি করি
তার কিন্তু কোনো কাজ করার ক্ষমতা থাকে না, অর্থাৎ সে থাকে পুরো ব্ল্যাঙ্ক, কোনো প্রকার নির্দেশ তার ভিতরে দেওয়া থাকে না। এই হার্ডওয়্যারগুলোকে কার্যক্ষম করার জন্য, ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করার জন্য সর্বপ্রথম যে সফটওয়্যারটাকে প্রদান করা হয় সেটাকে আমরা বলছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার মূলত আমাদের কম্পিউটারে যে হার্ডওয়্যারগুলো থাকে এবং যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোর সাথে ব্যবহারকারীর সংযোগ স্থাপন করে। সেই মূলত আমাদের কম্পিউটারের যে সিস্টেমটা সেটাকে পরিচালনা করে ব্যবহারকারীর যে বিভিন্ন চাহিদা সেগুলো পূরণ করে থাকে। খেয়াল করে দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। তোমাদের হয়তো খেয়াল আছে যে তোমরা যখন জিএসসি পরীক্ষা দিয়েছিলে তখন তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদেরকে অনলাইন থেকে বের করতে হয়েছিল। খেয়াল আছে কি? হ্যাঁ, আমার খেয়াল আছে যে তোমরা অনলাইনে সুনির্দিষ্ট ওয়েব পেজে যেয়ে সুনির্দিষ্ট তথ্য দিলেই তোমাদের সম্পূর্ণ রেজাল্টটা তোমরা পেয়ে যেতে। এই যে তোমাদের তথ্যগুলো, তোমাদের সাথে সাথে লক্ষ লক্ষ স্টুডেন্টের যে তথ্যগুলো সেগুলোকে কোথাও না কোথাও তো স্থাপন করতে হয়েছে, সংরক্ষণ করতে হয়েছে। এই কাজগুলো করার জন্য আমরা যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করি সেটাকে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর সাহায্যে ডেটাবেসগুলোকে তৈরি করা হয়, পরিচালনা করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। অপরদিকে দেখো, আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করছো তোমার কতটুকু ব্যালেন্স আছে, তুমি কোন নেটওয়ার্কের আওতাভুক্ত আছো, তুমি কোন ডাটা প্যাক ব্যবহার করছো, কতদিন তোমার মেয়াদ আছে, এই যে বিভিন্ন রকমের তথ্য তোমার ভিতরে রয়ে গেছে যেগুলো কম্পিউটার সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যে মোবাইল কোম্পানি তোমার যে তথ্যগুলো নিয়ন্ত্রণ করে, তোমার সাথে সাথে এই লক্ষ লক্ষ গ্রাহকের যে তথ্যগুলো সে নিয়ন্ত্রণ করে এবং সে অনুযায়ী সে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদান করে। তার জন্য আলাদা আমাদের কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। এগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। তুমি গ্রামীণ ফোনের গ্রাহক হলে তুমি কিন্তু বাংলা ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি সেই নেটওয়ার্কের আওতাভুক্ত না, কিন্তু তুমি তো মোবাইলের আওতাভুক্ত। এই যে জিনিসগুলোই নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যারগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবার আমরা সাপোর্ট সফটওয়্যার যেগুলো সেগুলো একটু দেখব। সাধারণত সিস্টেম সাপোর্ট যে সফটওয়্যারগুলো, এর কাজ হলো আমাদের কম্পিউটার যখন পরিচালিত হবে তার বিভিন্ন কাজগুলো যাতে সঠিকভাবে এবং সময় অনুযায়ী হতে পারে সেগুলোকে নিশ্চিত করা। সর্বপ্রথমে আমরা যেগুলো দেখছি সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি মানেই হলো যে তার ব্যবহারিক বিভিন্ন কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো সেগুলো হলো ইউটিলিটি সফটওয়্যার। এরপর আছে সিস্টেম পারফরমেন্স সফটওয়্যার, পারফরমেন্স মনিটর সফটওয়্যার। এগুলোর সাহায্যে আমাদের যে সিস্টেম ইউনিটটা পরিচালিত হচ্ছে বা বিভিন্ন কাজগুলো হচ্ছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা বা তাতে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটছে কিনা এগুলোকে মনিটর করে সিস্টেম পারফরমেন্স মনিটর সফটওয়্যার। এরপরে আছে সিস্টেম সিকিউরিটি মনিটর সফটওয়্যার। তুমি যে কম্পিউটারটা ব্যবহার করছো, যে ডাটাগুলো তুমি আদান প্রদান করছো, সেই তথ্যগুলো সঠিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে কিনা বা তোমার যে তথ্যগুলো আছে কেউ সেগুলো হাতিয়ে নেওয়া যা বা হ্যাক করার জন্য চেষ্টা করছে কিনা সেগুলোকে আমাদের মনিটর করতে হয়। এই জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম সিকিউরিটি মনিটর সফটওয়্যার। আগেই বলেছি যে আমাদের যে সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি তা কিন্তু আমাদের পূর্ব থেকে লিখিত ছিল না, আমাদের প্রয়োজন অনুসারে সেগুলোকে আমাদের লিখতে হচ্ছে। এবং আমরা যে ভাষায় কথা বলি বা যে ল্যাঙ্গুয়েজ বলি আমরা, সেগুলো কিন্তু আমাদের কম্পিউটার বুঝতে পারে না। এই আমাদের ভাষাগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় অনুবাদ করতে হয়। এই সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যারগুলোর কাজ হলো মূলত এগুলো। প্রথমে যেটা আছে প্রোগ্রামিং অনুবাদক সফটওয়্যার, অর্থাৎ আমি কম্পিউটারকে যে নির্দেশটা বা যে প্রোগ্রামটা দিচ্ছি সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে বা অনুবাদ করে প্রদান করার কাজটি করছে প্রোগ্রামিং অনুবাদক সফটওয়্যার। আবার কম্পিউটার যে ফলাফলটা প্রদান করছে সেটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে করছে, তাও কিন্তু আমি বুঝতে পারছি না বা তুমি বুঝতে পারবে না। এর জন্য কি করতে হচ্ছে, সেই মেশিন ল্যাঙ্গুয়েজের সাহায্যে যেই ফলাফলটা আমাদেরকে প্রদান করছে সেটাকে আবার অনুবাদ করে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করতে হচ্ছে। এই সবগুলো কাজই করছে প্রোগ্রামিং অনুবাদক সফটওয়্যার। প্রোগ্রামিং এডিটর সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আমরা মূলত তৈরি করি
বা আমাদের বিভিন্ন চাহিদা অনুসারে যে সফটওয়্যারগুলোকে আমরা ডেভেলপ করি, এর জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি প্রোগ্রামিং এডিটর সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কাস্টমাইজ সফটওয়্যার এবং প্যাকেজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার কোনগুলো? যেগুলো আমার প্রয়োজন অনুসারে আমি তৈরি করি সেগুলোকে বলছি আমি কাস্টমাইজ সফটওয়্যার, এবং যেগুলো বাজারে বিভিন্ন প্রয়োজনে পাওয়া যায় সেগুলোকে আমরা বলছি প্যাকেজ সফটওয়্যার। এবার আমরা এই সফটওয়্যারগুলো সম্পর্কে বিস্তারিত জানব। সর্বপ্রথম সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটারে যে হার্ডওয়্যারগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য, বিভিন্ন ধরনের কাজ নির্বাহ করার জন্য, বিভিন্ন ইউনিটের মধ্যে যে সমন্বয় রক্ষা করে, এই কাজগুলো করার জন্য আমাদের সিস্টেম সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। সিস্টেম সফটওয়্যার প্রধানত তিন প্রকার: সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিস্টেম সাপোর্ট সফটওয়্যার, সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার কম্পিউটার দিয়ে বিভিন্ন কাজ বা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ককে ম্যানেজমেন্ট করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রধানত তিন প্রকার, যথা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনগুলো? আমাদের কম্পিউটারটাকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ ব্যবহারকারী এবং কম্পিউটার মাঝে সমন্বয় সাধন বা যোগসূত্র তৈরি করার জন্য যে কম্পিউটার সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ, ম্যাকিনটশ বা ম্যাক ওএস, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, আমরা বিভিন্ন যে ডেটাবেসগুলো তৈরি করি, পূর্বে আমরা আলোচনা করেছি যে তোমাদের যে রেজাল্টের জন্য যে ডাটাবেসটি তৈরি করা হয়েছিল, বা আমাদের বিভিন্ন ভোটার আইডি কার্ডের জন্য যে ডাটাবেসগুলো তৈরি করি, তোমাদের প্রতিষ্ঠানে তোমাদের তথ্যগুলোকে সংরক্ষণ করার জন্য যে ডাটাবেসগুলো তৈরি করা হয়েছে, এই সব কিছুকে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ ওরাকল, এসকিউএল, মাইক্রোসফট এক্সেস ইত্যাদির সাহায্যে আমরা যে ডাটাবেসগুলো তৈরি করি সেগুলোকে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং বিভিন্ন কাজ সম্পাদনের জন্য যে সফটওয়্যারগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। অপরদিকে আমরা যে নেটওয়ার্কগুলো ব্যবহার করি, অর্থাৎ আমাদের বিভিন্ন কম্পিউটার বা ডিভাইসকে সমন্বয় করে আমরা যে নেটওয়ার্কটি তৈরি করি, এই নেটওয়ার্কটিকে ম্যানেজমেন্ট করার জন্য যে সফটওয়্যারগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো কোনগুলো? যে উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ এনটি সার্ভার, অ্যাপাচি ওয়েব সার্ভার, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। সিস্টেম সাপোর্ট সফটওয়্যার কোনগুলো? আমাদের ব্যবহারকারীর যে বিভিন্ন সার্ভিস বা সে যে বিভিন্ন নিরাপত্তা প্রদান করার জন্য যে সার্ভিসগুলো ব্যবহার করে, অথবা তার যে বিভিন্ন কাজের যে হিসাব নিকাশ, এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম সাপোর্ট সফটওয়্যার। সিস্টেম সাপোর্ট সফটওয়্যার মূলত তিন ধরনের: সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার, অর্থাৎ আমাদের সিস্টেমের বিভিন্ন যে ফাংশনগুলো আছে সেগুলোকে বা যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করার জন্য বা তাদের সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। যেমন সিস্টেম মেকানিক, ফিক্সিট, টিউনিক ইউটিলিটিস, নর্টন ইউটিলিটিস ইত্যাদি হলো আমাদের সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। অর্থাৎ এগুলোর সাহায্যে আমাদের যে সিস্টেমটি পরিচালনা হচ্ছে, তার যে বিভিন্ন কাজগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার যে হার্ডওয়্যারগুলো সেগুলোকে পরিচালনা করার জন্য সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে এই ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে। এরপর আছে সিস্টেম পারফরমেন্স মনিটর সফটওয়্যার, অর্থাৎ আমার সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে কিনা বা তার সব ডিভাইসগুলো সঠিকভাবে কার্যক্ষম আছে কিনা, সেই পারফরমেন্স সঠিক পাচ্ছে কিনা সেগুলোকে মনিটর করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম পারফরমেন্স মনিটর সফটওয়্যার। যেমন টাস্ক ম্যানেজার, পিসি হেলথ চেকার, সিস্টেম ব্যাকআপ অথবা র্যাম স্পিড টেস্ট, এগুলোর সাহায্যে মূলত আমাদের যে সিস্টেমের যে পারফরমেন্স সেগুলোকে সুনিশ্চিত করা হয়। এরপর আছে সিস্টেম সিকিউরিটি মনিটর সফটওয়্যার, আমাদের কম্পিউটারের বিভিন্ন কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা বা তার তথ্যগুলো বিনা অনুমতিতে কেউ হ্যাক করার চেষ্টা করছে কিনা
এগুলোকে নিশ্চিত করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি সিস্টেম সিকিউরিটি মনিটর সফটওয়্যার, অর্থাৎ উইন্ডোজ সিকিউরিটি, নর্টন সিকিউরিটি ইত্যাদি। এগুলোর সাহায্যে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন সিকিউরিটি সেগুলোকে সুনিশ্চিত করা হয়। এবার আমরা সিস্টেম ডেভেলপমেন্ট যে সফটওয়্যার সেগুলো সম্পর্কে জানব। সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার কোনগুলো? মূলত আমাদের সিস্টেমটাকে তৈরি করার জন্য, অর্থাৎ আমাদের ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য আমরা যে সফটওয়্যারগুলো ডেভেলপ করি সেগুলোর জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। এগুলোর সাহায্যে নতুন সফটওয়্যার তৈরি করা হয়। সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার মূলত তিন ধরনের হতে পারে, অর্থাৎ প্রোগ্রামিং অনুবাদক সফটওয়্যার, যার সাহায্যে আমাদের যে ভাষায় আমরা প্রোগ্রামগুলো বা নির্দেশগুলো রচনা করি সেগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে। তদ্রূপ কম্পিউটারের যে মেশিন ভাষায় ফলাফল প্রদান করে সেগুলোকে সে আমাদের বোধগম্য ভাষায় পরিণত করে। এগুলোকে আমরা বলছি প্রোগ্রামিং অনুবাদক সফটওয়্যার। কোনগুলো? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, ইন্টেলিজেন্ট কম্পাইলার ইত্যাদি। এগুলোর সাহায্যে এই কম্পিউটারের যে মেশিন ল্যাঙ্গুয়েজে নির্দেশগুলোকে রূপান্তর করা হয় এবং তার ফলাফলকে আমাদের হাই ল্যাঙ্গুয়েজে বা আমাদের বোধগম্যভাবে রূপান্তর করা হয়। অপরদিকে প্রোগ্রামিং এডিটর বা টুলস সফটওয়্যার, এগুলোর সাহায্যে আমরা মূলত নতুন যে সফটওয়্যারগুলো আমরা তৈরি করি সেই নির্দেশনাগুলোর জন্য আমরা এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলি আমরা সাধারণত সেগুলোকে আমরা বলছি প্রোগ্রামিং এডিটর ও টুল সফটওয়্যার। এগুলোর সাহায্যে আমরা নতুন নতুন সফটওয়্যার তৈরি করি, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি ইত্যাদি। এগুলো মূলত আমাদের বিভিন্ন সফটওয়্যার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তোমরা জেনেছো যে আমরা যে বিভিন্ন উইন্ডোজ যে ব্যবহার করি বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো আমরা তৈরি করেছি সি প্লাস প্লাস দিয়ে। তোমরা ইউটিউবের সাথে খুবই সুপরিচিত। এই সফটওয়্যারগুলো বা ইউটিউবটা তৈরি করা হয়েছে পাইথন সফটওয়্যারটিকে ব্যবহার করে, অর্থাৎ পাইথন যে প্রোগ্রামিং এডিটর বা টুল সফটওয়্যারটি আছে সেটিকে ব্যবহার করে আমাদের ইউটিউবটাকে তৈরি করা হচ্ছে। তদ্রূপ নতুন নতুন কোনো সফটওয়্যার যদি আমাদের তৈরি করার প্রয়োজন পড়ে বা ব্যবহারকারী তার নতুন চাহিদা অনুযায়ী যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চায় তখন আমাদের এই প্রোগ্রামিং এডিটর বা টুল সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে হয়। এরপর আছে কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। কোনো কিছু তৈরি না করে তার যদি একটা মডেল আমি তৈরি করতে চাই বা সেটি দেখতে কিরকম দেখা যাবে সেই সুবিধা আমাকে দিয়ে থাকে কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো। এগুলোর সাহায্যে আমি কোনো মডেল বা ডিজাইন তৈরি করতে পারি, যেমন অটোক্যাড, 3D ম্যাক্স। তোমরা খেয়াল করেছো বিভিন্ন বিজ্ঞাপনে বা টিভিতে আমরা বিভিন্ন সময় দেখি যে একটি শূন্যস্থান থেকে ধীরে ধীরে একটি বিল্ডিং গড়ে উঠছে বা একটি প্লেন গড়ে উঠছে, একটি গাড়ি গড়ে উঠছে। এই সব কিছুই এই কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের সাহায্যে তৈরি করা হয়। কোনো কিছু তৈরি না করেও এর সাহায্যে আমরা তার 3D একটি রূপ তৈরি করে তার দেখতে কিরকম হবে সেটা আমরা তৈরি করতে পারি। এবার আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ অ্যাপস নিয়ে আলোচনা করব। বিভিন্ন চিঠিপত্র লেখা, গান শোনা, হিসাব করা, গ্রাফিক্সের কাজ করা, খেলা, গেম খেলা ইত্যাদি কাজ করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি এই সব কিছুকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, এগুলোকে আমরা সংক্ষেপে বলি অ্যাপস। মূলত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর সাহায্যে ব্যবহারকারীর যে ব্যবহারিক যে চাহিদা সেটাকে পূরণ করা হয়। আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটি হলো কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার কোনটি? সুনির্দিষ্ট ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়ে যে সফটওয়্যারকে ডেভেলপ করে সেটাকে আমরা বলছি কাস্টমাইজ সফটওয়্যার, যেমন বিকাশ, রেল সেবা ইত্যাদি। বিকাশের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি খেয়াল করে দেখো এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু আমি ভিন্ন কোনো কাজ করতে পারছি না, শুধুমাত্র বিকাশ কোম্পানি তার সুনির্দিষ্ট যে কাজগুলো করার সুবিধা দিচ্ছে আমি শুধু সেই কাজগুলো করতে পারছি। অর্থাৎ এই সফটওয়্যারটি বিকাশ কোম্পানি তাদের কাজের চাহিদা অনুযায়ী তৈরি করে নিয়েছে। এই ধরনের সফটওয়্যারগুলোকে আমরা বলছি কাস্টমাইজ সফটওয়্যার। অপরদিকে আছে প্যাকেজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার কোনগুলো? কিছু কিছু সফটওয়্যার আছে আমাদের বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজগুলো সম্পাদন করার জন্য বা এই কাজগুলো করার জন্য আমাদেরকে কিছু সুবিধা দেয়। এই ধরনের যে সফটওয়্যার সেগুলোকে আমরা বলছি প্যাকেজ সফটওয়্যার।
মূলত এই প্যাকেজ সফটওয়্যারগুলোর ভিতরে ভিন্ন ভিন্ন কাজগুলো করার জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার একত্রিত করা থাকে। যেমন মাইক্রোসফট অফিস নর্টন ইউটিলিটিস। মাইক্রোসফট অফিসে চিঠিপত্র লেখার জন্য, হিসাব করার জন্য, ডাটাবেস তৈরি করার জন্য, কোনো কিছু উপস্থাপন করার জন্য বা ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে ভিন্ন ভিন্ন যে অ্যাপসগুলো সমন্বয় করে একটি তারা প্যাকেজ তৈরি করেছে, যেটাকে আমরা বলছি মাইক্রোসফট অফিস। অপরদিকে নর্টন ইউটিলিটিস যেটি আছে, এটার ভিতরে আমাদের সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার আছে, সিস্টেম সিকিউরিটি মনিটর সফটওয়্যার আছে, এবং সিস্টেমের যে ভাইরাস, যে অ্যান্টিভাইরাস আমরা বলি, এগুলোকে সমন্বয় করে সে একটি প্যাকেজ তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনা, আমি আশা করছি সেই আলোচনা থেকে তোমরা কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছ। আমি তোমাদেরকে আজকে যে জিনিসগুলো শেখাতে চেষ্টা করেছি সে সম্পর্কে তোমরা ধরতে পেরেছ এবং শিখতে পেরেছ। আমরা আজকে যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে আমরা মূলত কম্পিউটার সফটওয়্যার কাকে বলে সে সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে কম্পিউটার দিয়ে কোনো কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারকে যে নির্দেশগুলো দিতে হয় সেই নির্দেশগুলোকে আমরা বলছি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামগুলোর সমষ্টিকে বলছি আমরা সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু বাড়ির কাজটি দেখে নেব। আমাদের কম্পিউটারের যে শ্রেণীবিভাগ আমরা করেছি সেগুলো সুনির্দিষ্ট উদাহরণ সহ তাদের কাজ আমাদেরকে বর্ণনা লিখতে হবে। আমরা জবশিট আকারে এই জবটি তৈরি করব। বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আমরা পেয়েছি সেগুলোর কাজ উদাহরণ সহ আমরা লিপিবদ্ধ করব, এবং যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন শ্রেণী শিক্ষকের নিকট জবশিট আকারে এই কাজটি জমা দেবে, যা পরবর্তী তোমাদের অ্যাসেসমেন্ট হিসেবে মূল্যায়ন করা হবে। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদেরকে ভালোভাবে শিখতে সাহায্য করেছে এবং তোমরা উপভোগ করেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ঘরে থাকো, নিরাপদে থাকো।